খারাপ লাগছিল সেদিন কোর্টে নেওয়ার, কিন্তু সেটা আমি মনোবল দৃঢ় রাখছিলাম। অনেক খারাপ লাগছিল সেদিন কোর্টে নেওয়ার, কিন্তু সেটা আমি মনোবল দৃঢ় রাখছিলাম। আমার বাংলাদেশের জার্সিটা গায়ে পড়া ছিল, ওই মুভমেন্টটা নিয়ে আগাইছিলাম এবং কিছু তারা আমার রশি বাঁধছে এবং যেই কেসটা লাগাইছিল হাতে ওইটা অনেক শক্ত করে বাঁধছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল। তারা হচ্ছে পিছনে অনেকগুলো বাড়ি দিছে আমাকে, পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র জনতার এই অভ্যুত্থানে ক্ষমতাসীন তৎকালীন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। তো সে সময় ক্ষমতাচ্যুত হওয়ার সময় যে আন্দোলনটি, সেই আন্দোলন রেখে গেছে অনেক স্মৃতিগুলোর মধ্যে হাতড়ে বেড়ালে দেখা যাবে যে ফাইয়াজ শব্দটা অনেকের পরিচিত। রেসিডেন্সিয়াল মডেল কলেজের বা সেই স্কুলের শিক্ষার্থী ফাইয়াজ, সেই ফাইয়াজের ছাড়াও আরেকজন ফাইয়াজ ছিল যিনি ওই আন্দোলনের সময় আলোচিত হয়েছিলেন এবং যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো গণমাধ্যম জুড়ে বা সারা দেশব্যাপী আলোচিত হয়েছিল। সেই ফাইয়াজকে আমরা পেয়েছি, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে আন্দোলন করার সময় থানা কর্তৃক গ্রেফতার হন এবং সেই ঘটনায় হাইকোর্ট বা উচ্চ আদালতও বাদ সাধে এবং তাকে কারাগার থেকে বা রিমান্ড বাতিল করে তাকে পাঠানো হয় কিশোর উন্নয়ন কেন্দ্রে। আজকে আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমে গণমাধ্যমের সামনে বা পুরো দর্শক শ্রোতার সামনে আমরা সেই ফাইয়াজকে হাজির করছি। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। ফাইয়াজ, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন। হাসনাতুল ইসলাম ফাইয়াজ, একটু আমাকে বলবেন যে ওই সময় আন্দোলনে কেন গেলেন? সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, তো আপনারা কলেজ শিক্ষার্থীরা আসলে আন্দোলনে কেন নেমেছিলেন এবং কোথায় কিভাবে নামলেন আন্দোলন? আসলে দেখুন, আসলে আন্দোলনে নামার মূল যে কারণটা সেটা ছিল হচ্ছে আমরা কোটা যে সংস্কার আন্দোলন সেটার জন্যই নেমেছিলাম। কিন্তু আসলে যখন হচ্ছে আমি মোবাইলে দেখতে পেয়েছিলাম যে শহীদ আবু সাইদকে কিভাবে গুলি করে আপনার হত্যা করা হয়েছিল, আসলে সেই শহীদ আবু সাইদ এবং শান্ত যারা প্রথম দিক দিয়ে আপনার শহীদ হয়েছিল, আমার তখন একটা প্রশ্ন মাথার মধ্যে জেগে গেছিল। সেটা হচ্ছে একটা দাবির জন্য কেন আমাদের ছাত্রদের প্রাণ যাবে? এই প্রাণ যাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা সত্যি আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে এবং আমি বাসায় অনেকবার কান্না করছিলাম। সেই শহীদ আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছিল, তার সেই বুক পেতে দেওয়ার পর তাকে গুলি করে দিয়েছিল এবং একটা না কয়েকটা গুলি করে তাকে আপনার হচ্ছে হত্যাই করা হয়। তো পরবর্তীতে সেই শহীদ আবু সাইদ তাকে এবং শান্ত ওনাদের সবার যখন নিউজগুলো আমরা আস্তে আস্তে দেখছি, তখন মনে হচ্ছে আসলে আর বাসায় বসে থাকার সেই সময় না আমাদের আর। আমরা হচ্ছি বর্তমান তরুণ যে প্রজন্ম, আমার মনে হয় না যে আমি আর বসে থাকবো। তখন আমার ফ্রেন্ডরা আমাকে বলছিল যে কিরে, এখানে তো শহীদ আবু সাইদ হত্যা হয়ে গেল, এখানেই এই হামলা হচ্ছে, এখানেই হামলা হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে আমি আমার ফ্রেন্ডরা তারা পরিকল্পনা করি যে না, আমাদের আর বাসায় বসে থাকার সময় নাই, আমাদেরকে এখন বের হতে হবে। সেই বের হওয়ার সময় থেকেই আমরা যাত্রাবাড়ি আর হচ্ছে মাতুয়াইল এরিয়া, তো সেখানে হচ্ছে আমরা আন্দোলনে গিয়েছিলাম। আমরা বলছিলাম আবু সাইদের রক্ত বৃথা দিতে দেব না, সেই আন্দোলনকে কেন্দ্র করে। তারপর হঠাৎ একদিন দেখলাম, যেই দিন আমরা এই দাবি দাওয়াগুলো পেশ করছিলাম, সেদিন দেখলাম পুলিশ অজস্র গুলি করছে এবং গুলি করে আমি যখন ওইখানে ছিলাম দেখি যে আমার সামনে একটা ছেলে পুরা একদম বুকের ছড়াগুলি লেগে সে একদম পড়ে একটা মরার মতো অবস্থা হয়ে গেছিলো। পরবর্তী আমরা পিছিয়ে গেছিলাম, পিছিয়ে যাওয়ার পর দেখছি যে একদম অবস্থাটা এত বেগতিক যে পরে ওইখানে কেউ কোনো ধরনের সাহায্য পাচ্ছে না। পরে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আমরা পানির ব্যবস্থা করতে হবে। এখানে সবার যে আন্দোলনরত স্টুডেন্ট, তাদের কিন্তু অবস্থা একদম বেগতিক থেকে বেগতিক, তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছে না, বরং তাদের আরও কঠিন সিচুয়েশন দিকে তাদের যাচ্ছে। সেই মুহূর্তে আমার ফ্রেন্ডরা শামসুল খান, যারা আমরা পড়াশোনা করি, তারা ওইখানে আমরা একটা সবাই মিলে যার কাছে যা আছে আমরা পানির বোতল কিনা শুরু করি। এবং পানির বোতল কিনা শুরু করার মাঝে মাঝে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে আমাকে আশেপাশের আমাদের যে স্যাররা ছিল তারাও বিভিন্নভাবে আমাদের হেল্প করছে পানি কেনার জন্য। প্রায় আমরা 23 কেস পানির মতো পানি কিনে সেই এরিয়া পুরাটা সবাইকে পানি দিয়েছিলাম। কিন্তু আমরা সেটা জানতাম না যে এরিয়া আমরা পানি দিচ্ছি ওই এরিয়ার ভিতরে অনেক ইনফর্মার আছে। তারা কি করছিল, আমরা তো তাদেরকেও পানি দিচ্ছি, আমরা সেটাও খেয়াল করিনি। তো তারা পরবর্তীতে ওই যে আমরা যারা পানি দিয়েছি, আমরা যারা ওইখানে হেল্প করছি স্টুডেন্টদেরকে, তাদের
তালিকা করছিল একটা। এই তালিকার ভিত্তিতে পরবর্তী যখন সিচুয়েশন অনেক খারাপ হয়ে গেছিলো, এরপর আমরা নামতে পারি নাই, আমি যাইতে পারি নাই, আমি বাসায় ছিলাম। এরপরে কয়েকদিন পরেই সাদা পোশাকধারী ছিল কয়েকজন পুলিশ, ওসি, তারা মিলে নিয়ে গেছিলো এবং বলছে যে কিছু জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আমাকে নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে নিয়ে গেল থানায় নেওয়ার পর আমার ফ্রেন্ডদের কারা কারা আমরা সেখানে পানি দিয়েছিলাম, কারা কারা আমরা ওইখানে ছিলাম, হ্যাঁ, সবার হচ্ছে মুভমেন্টগুলো জানতে চাচ্ছে তারা বারবার। তো এক পর্যায়ে যখন আমাকে থানায় নিয়ে গিয়েছিল, থানায় নেওয়ার পর তারা প্রথমে সুন্দর করে জিজ্ঞাসাবাদ করতেছিল, কিন্তু এক পর্যায়ে তারা বলতেছে যে আমার ফ্রেন্ড কারা কারা ওইখানে ছিল, কারা কারা হত্যার সাথে জড়িত। আমি তখন আশ্চর্য হয়েছিলাম, মানে বিষয়টা আমি বুঝতে পারি নাই যে হত্যার কথা কেন বলছে। আমরা তো পানি দিয়েছিলাম, পানি শুধু বিতরণ করছিলাম এবং সাহায্যের জন্য জাস্ট স্টুডেন্ট। তো সেই মুহূর্তে তখন আমি অনেকটা মানে প্রশ্নবিদ্ধ হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, হত্যার বিষয়টা তো আমি বুঝলাম না। তো এরপর ওরা আস্তে আস্তে আমার উপর রুড বিহেভিয়ার শুরু করে দেয়। দেয়ার বিহেভিয়ার ওয়াজ সো রুড। ফার্স্ট অফ অল তাদের যেই অ্যাকুইজিশনটা, মানে আমার দিকে যেভাবে তারা বিহেভিয়ার করতেছিল মনে হতো না আমি আসলেই কোনো অপরাধ করছি। তারপর একটা পর্যায়ে আমাকে অনেক বেশি টর্চার করে সেই থানার মধ্যেই, আমার বন্ধুদের নাম দিতে যারা আমার সাথে হচ্ছে পানি দিয়েছে। তারা প্রথমে হচ্ছে আমাকে ধরে আপনার পুলিশের সাথে হাত বাঁধেছে, বাঁধাই হচ্ছে আপনার পিছনে ওইখানকার তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারাই আমাকে মারছিল। তারা হচ্ছে পিছনে অনেকগুলো বাড়ি দিছে আমাকে। প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো। তো বাড়িগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তারা আমার যে পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। তো তখন সেই আমাকে প্রায় রাত 12টার সময় মনে হয় আমাকে এই বাড়িটা দিচ্ছে। তখন আমার যখন থানার ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনার যে হাজত যেটা বলে, থানা হাজত, ওইখানে পাঠিয়ে দেওয়ার পর আমি কতক্ষণ পরে শুনি যে আপনার ফজরের আজান। তার মানে ওরা একটা অনেক বড় একটা সময় নিয়ে আমাকে বারবার টর্চার করছিল, জিজ্ঞাসাবাদ করতেছিল এবং পরবর্তীতে বারবার খালি মিথ্যা স্বীকারোক্তি একটা নেওয়ার জন্য তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছস। বারবার কেউ বলতেছে তুই মারছস পুলিশ, এটা বল বারবার। আমি পরে একটা পর্যায়ে আমি বুঝতে পারছি তারা অনেক বেশি টর্চার করবে। তখন আমি বললাম, দেখেন আমি হচ্ছে একজন ঢাকা কলেজের স্টুডেন্ট, আমি বর্তমানে ঢাকা কলেজে পড়ি, আপনারা আমাকে দেখান আমি কি করছি। সেই ভিত্তিতে যদি আপনাদের মনে হয় আমি কিছু করছি আপনারা বলেন। আমি যেটা দেখি নাই, করা তো থাক দূরের কথা, যেটা দেখি নাই সেই বিষয়ে আপনারা আমাকে কোশ্চেন করছেন এবং টর্চার করছেন। সেই মুহূর্তে সেই পুলিশ অফিসার তো বলছে আমার যে কনস্টেবল এখানে করস নাই বুঝছি জানি, কিন্তু এখন তোরা আমার লাগবে, তোরা আন্দোলনে গেছস, এখন লাগবে, এই জন্য তোকে বলতে হবে। তো এই টর্চারে এক পর্যায়ে যখন দেখছে আমি অনেকটা সেন্সলেসের মতো অবস্থা, তখন ওরা আমাকে পাঠিয়ে দিয়েছিল হাজতে। তো ওইখানে হাজতে গিয়েও দেখলাম অনেক স্টুডেন্ট রয়েছে। তারপর ওইখানে আমাকে 2 দিন রাখা হয়। 2 দিন রাখানো বারবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেত, আবার হাজতে প্রেরণ করতো। আমার আব্বু আম্মু অনেক চেষ্টা করছিল আমাকে খুঁজতে। আব্বু আম্মু যখন থানায় আসছিল তখন বলা হয় যে আপনার ছেলে নাই এখানে। আমার আব্বু আম্মু পরে একটা পর্যায়ে গেছিলো ওনারা, ওইখান থেকে ডিবি অফিসে আমাকে নেওয়া হয় পরে 2 দিন পরে, 26 তারিখ বোধহয়। তো নেওয়ার পর ওইখানে গিয়ে দেখি আমি মানে একটা কঠিন অবস্থা। ওইখানে কেমনে থাকে মানুষ। ওইখানে একটা হয়েছিল যে ওইখানেই একজন আমার ঢাকা কলেজের একজন বড় ভাই সাথে ওইখানে পরিচিত হয়। মানে আমি ঢাকা কলেজে পড়ি, এটা যখন উনি শুনছে তখন উনি ওনার বেডটা ছেড়ে দিয়েছে আমার জন্য, এবং ওইখানে আমার জন্য কীভাবে আমি থাকলে সুন্দর হবে, কীভাবে সব ধরনের ব্যবস্থা করছে সেই ভাই। তো উনি করার পর ওইখানে আসলে আমার শুইতে হতো বোতল দিয়ে মাথায় শুইতে হতো ওইখানে। তারপর ওইখানে বিভিন্ন ব্যক্তিবর্গ ছিল, যেমন আসিফ মাহতাব স্যার, উনি অনেক ভালোভাবে ইন্সপিরেশন করছে, বলছে সমস্যা নাই তোমার পরবর্তীতে দেশ গড়বা। তারপর আপনার ওইখানে আন্দালি ব্রাহ্মণ প্রার্থ ওনারা ছিল ওখানে। তো ডিবিতে আমাকে রাখছিল 2 দিন, পরবর্তীতে নিয়ে যাওয়া হয় কোর্টের উদ্দেশ্যে। আমাকে কোনো ইন্টারোগেশন বা এরকম কিছু থানায় যেগুলো হয়েছে না, ডিবিতে হয় নাই, তবে লাস্ট যেদিন আমাকে একবার কোর্টে নেওয়ার পর আবার যেদিন কোর্টে নিবে এর আগের দিন রাতে আমাকে ওইখানকার এক ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে নিয়ে আমাকে কোশ্চেন করতেছে বারবার কোটাটার উচ্চারণ করতে। যখন আমি বলছি QUOTA, তখন এরা অস্ট্রাপ ভাষায় গালিগালাজ করছে আমাকে। গালিগালাজের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এই 5 ওয়াক্ত নামাজ পড়স, আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়স। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বাট আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে। তখন ওইখানকার একজনকে বলছিল আর কি, ইশারা দিয়ে যে আপনার মনে ফুটেজ চেক করতে। আমি ডিবিতে 2 দিন ছিলাম, ওইখানে সবাই জামাতে নামাজ পড়তো।
তো ওইটা চেক করতে বলছে আমাকে বিভিন্ন ভাষায়, যে আমি যদি নামাজ পড়ি তাহলে নাকি আমি ছাত্র শিবির। এই এই ইয়াটা আমার ট্যাগটা আমার পিছনে লাগার চেষ্টা করছে অনেকবার। তো এই লাগানোর পরবর্তীতে একটা সময় তারপর আমার যেদিন কোর্টে নেয় সেদিন তো আমার একদম, যেদিন কোর্টে নেয় প্রথম দিন, সেদিন আসলেই আমার অনেক খারাপ লাগছে। ওইখানে অনেক আসামি, অনেক দেখছি স্টুডেন্ট, দেখছিলাম কয়েকজনকে ওইখানে। আসলে আমার অনেক খারাপ লাগছিল সেদিন কোর্টে নেওয়ার পর, কিন্তু সেটা আমি মনোবল দিয়ে রাখছিলাম এবং বুঝতে পারছিলাম যে তারা আমাকে দিয়ে কোনো একটা কাজ করতে চাচ্ছে। তখন আমি এই দৃঢ়তাটা আমার মধ্যে রাখছি যে যত যাই হোক, এই যে দেশের জন্য যে কাজটা করতেছি এই কাজটা কখনো বৃথা যেতে দিব না। তখন সেই মুভমেন্ট নিয়ে আমি ওইখানে আগাচ্ছিলাম। যখন আমার বাংলাদেশের জার্সিটা গায়ে পড়া ছিল, ওই মুভমেন্টটা নিয়ে আগাইছিলাম এবং কিছু তারা আমার রশি বাঁধছে এবং ওই যেই কেসটা লাগাইছিল হাতে, ওইটা অনেক শক্ত করে বাঁধছে। হ্যাঁ, হাত করাটা অনেক শক্ত করে বাঁধছে, আমি না আইতে পারতাম না কিছু, মানে এরকম। তারপর রশি দিয়ে, তো যাই হোক ওইখান থেকে আপনার আমাকে ডিবি থেকে পরবর্তীতে কারাগারে নেওয়া হয়। তা কারাগারে নেওয়ার পর ওইখানকার যেই হেড অফ দ্য অনার ওইখানকার, উনি অনেক সুন্দর ব্যবস্থা করছে আমার জন্য ওইখানকার, যেন আমি সুন্দরভাবে থাকতে পারি, সেই ব্যবস্থা করে দিয়েছিল। তারপর আর কি আমার পরবর্তীতে যেদিন শুনি সরকার পতন হয়েছিল, এর পরের দিনই আমাকে আমার আব্বু আম্মু মামারা সবাই মিলে আমাকে বের করে নিয়েছিল। যেদিন আসলে প্রথম মানে আপনি আলোচিত হইলেন হচ্ছে ইয়ের দিন, যেদিন হচ্ছে হাতকড়া পরে বাংলাদেশের জার্সিকে থানায় কোর্টে এজলাসে তোলা হচ্ছিল এবং আপনাকে দেখা গেছে খুব শক্ত গম্ভীর একটা, মানে ওই সময়কার অনুভূতিটা কি আসলে বলা যায় যে যখন নিয়ে যাচ্ছিল পুলিশ, সামনে সাংবাদিকরা ছবি তুলছে, হ্যাঁ, নিজেরা কি মনে হচ্ছিল, অপরাধী না কি মনে হচ্ছিল? তো আমার কখনো অপরাধী মনে হয় নাই। প্রথম কথা যেটা, যখন নিয়ে যাচ্ছিল তখন দেখছিলাম আপনার রাস্তা দিয়ে মানুষরা, ওইখানে আমরা যখন ওই কেসটা নিয়ে যাচ্ছিল মানুষরা রাস্তা থেকেই অনেক ধরনের এমনি মানে বীর বুঝাচ্ছিল সবাইকে ওইখানে। ওরা হয়তো বুঝতে পারছে ওইটা কোর্ট আন্দোলনের জন্য আমাদেরকে। আমার কখনোই মনে হয় নাই যে অপরাধ আমি করি নাই সেই অপরাধের সাজা দেওয়ার জন্য এবং সেই অপরাধের একজন মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্য আমার যেভাবে চেষ্টা করছে। তারপর আমাকে যখন ওইখানে উঠে নেওয়া হয় আমি এটা বুঝতে পারছি, দেশের আমি একজন সন্তান, এই দেশকে পরবর্তীতে গড়তে হবে আমাদেরকে। তো সেই গড়ার ভিত্তিতে আমরা অপরাধীর যেই রেশ তারা আমার উপর লাগাতে চাইছিল সেটা পারেনি, এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। আমরা এটাতে অনেক বেশি দৃঢ়ভাবে ছিলাম আমি ওইখানে, এই জন্যে। আচ্ছা, পরবর্তীতে যখন 5 আগস্ট সরকার পতন হলো এবং আপনারা ছাত্র জনতা যেটা চেয়েছিলেন সেটা হইলো, তখন তো আপনারা কারাগারের মধ্যেই জানতে পারেন না? হ্যাঁ, কারাগারে টিভি আসছিল ওইখানে, প্রতিটা হাউসে টিভি থাকে, ওইখানে জানতে পারলাম। ওইখানে কিন্তু আমি ছাড়াও অনেকে ছিল, এই যে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র চট্টগ্রাম থেকেও ছিল ওইখানকার, তারপর ওইখানকার আবার হাউসের ক্যাপ্টেন থাকে, ওরাও ছিল। ওরা সবাই মিলে অনেক উল্লাস করছিল ভিতরে, প্রথমে উল্লাস করছিল, আমি বুঝতে পারি, আমি টিভি দেখি নাই। পরবর্তী টিভি দেখি যে আপনার সরকার পতন হয়েছে এবং এই যে পরে সেই রাতের বেলায় দেখছিলাম আপনার সমন্বয়করা মিটিং করে বলছিল 24 ঘন্টার মধ্যে আমাদের ভাই যাদেরকে বিনা অপরাধে অ্যারেস্ট করেছে তাদের সবাইকে ছেড়ে দেয়। তখন আসলে একটা স্বস্তি ফিরে পেয়েছিলাম এবং মনে হয়েছে আসলে আমার যে কষ্টটা এটা অবশ্যই সার্থক হয়েছে, এটাই মনে করছিলাম আমি। তো আন্দোলন করলেন, আপনার আন্দোলন সফল হলো, তো ভবিষ্যৎ বাংলাদেশ আসলে কেমন দেখতে চান? বিশেষ করে শিক্ষার্থীদের, এখন শিক্ষার অবস্থা একটু ছন্নছাড়া অবস্থা, তাই না? তো ভবিষ্যৎ বাংলাদেশ এবং নিজেকেও কোথায় নিয়ে যেতে চান? ভবিষ্যৎ বাংলাদেশ আসলে আমরা এখন তেমন কোনো বিষয় নিয়ে এখন চিন্তা করতে চাচ্ছি না। আমরা এখন চিন্তা করতে চাচ্ছি আমাদের যে পড়াশোনা, আমাদের যে এডুকেশন লাইফটা, ওটা কীভাবে আরও বেশি অগ্রসর করা যায়, ওটা কীভাবে আরও বেশি উন্নতি করা যায়। কেননা বাংলাদেশে সবচেয়ে বেশি এখন সংকট যেটা, সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সংকট। সেই সংকটটা মোকাবেলায় আমরা ছাত্র জনতা, অবশ্যই আমরা যারা আছি সবাই চেষ্টা করব নিজের সর্বোচ্চ যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের পরবর্তী যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় নিজেকে সর্বোচ্চ ভূমিকায় রাখতে। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমাকে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে তৈরি করে বাংলাদেশের একটা পদমর্যাদা নিয়ে আমাকে চাই একটা এস্টাবলিশ করতে বাংলাদেশের পরবর্তী উন্নতির উদ্দেশ্যে। যেহেতু আন্দোলন সফল হয়েছে, আপনারা চেয়েছিলেন সরকার পতন হোক, সেটা হয়েছে, সেরকম লাগে নাকি? অনুভূতিটা কেমন লাগে আসলে? না, আসলেই আনন্দর যে একটা পর্যায় সেটাতে আছি আমরা, কিন্তু যে আমার যে ভাইরা, আমাদের ফ্রেন্ডরা যে এত শহীদ হয়েছে, সহস্র শহীদ, তাদের তো আসলেই আমরা হয়তো জেলে গিয়েছি, আমরা হয়তো একটু কিছু একটা অংশ করছি, কিন্তু তাদের তো পুরো জীবনটাই ত্যাগ করে দিয়েছে। সেই জায়গা থেকে আসলে বলতে চাই তাদের ত্যাগটা, তাদের সেই ত্যাগ, এই স্মরণটা, এটা সবসময় আমরা রাখতে চাই এবং তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে পরবর্তী যে বাংলাদেশ গড়তে চাই আমরা,
সেটা যেন হয় শুধুমাত্র বাংলাদেশ গড়ার একটি আদর্শ সৎ একটা রাষ্ট্র গড়ার পরিকল্পনা যেন আমরা নিতে পারি। মানে এখনও তো অনেকেই আপনার ছবি যখন হয় পত্রপত্রিকা আসে, সামাজিক ফেসবুকে আসে, তো অনেকেই আপনাকে চিনে, তাই না? অনেকে এখন চিনে নিশ্চয়ই। তো রাস্তাঘাটে বের হলে যখন মানুষ চিনে তখন কি মনে হয়? বা না, আসলে ওইটাও প্রথম বললাম, আমার আসলে মনে হয় আমি সার্থক এই ক্ষেত্রে, যে আমি এই একটা আন্দোলনে মানুষের চাওয়া একটা কিছু হইলে একটা অংশ আমি একটা আমার সাপোর্ট দিতে পারছি। কিন্তু আসলে মানুষের যেই চাওয়া, মানুষ চাচ্ছে আর কি, মানুষ আমার রাস্তাটা দেখা হইলে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে, তাদের যেই শোক, তারা বলছে অনেকজন অনেক দোয়া করছি তোমার জন্য ভাইয়া, একদম আমরা তো পুরা তোমাকে নেওয়ার পর আমরা আন্দোলন চলে গিয়েছিলাম, আমরা বাসায় থাকিনি। আমার স্কুলের ফ্রেন্ড এবং স্কুলে যার সাথে দেখা হয় তারাই বলে আমাকে এই কথা আর কি। তাহলে সেটা আমাকে অনেক বেশি ইন্সপিরেশনের জায়গা তৈরি করে। এই জায়গায় চেষ্টা করছি আমাকে একটা যোগ্যতার সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে এবং সেটার জন্য পড়াশোনা, এডুকেশনটাকে অনেক বেশি গুরুত্ব দিতে। ইনশাআল্লাহ দক্ষ প্রকৌশল হিসেবে নিজেকে গড়তে চাই। আল্লাহ যদি চান অবশ্যই হব দক্ষ প্রকৌশল, আর যদি নাও চান ইনশাআল্লাহ দেশের উন্নতির খাতিরে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা হাসনাতুল ইসলাম ফায়াজের সাথে কথা বলছিলাম, যিনি বেশ কয়েকদিন কারাগারে ছিলেন, অর্থাৎ কিশোর উন্নয়ন কেন্দ্রে ছিলেন, যাকে কিশোর অবস্থায় হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়েছিল, যার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছিল এই কিশোর বয়সেই। এবং এই বয়সে ছেলেমেয়েরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটা বিরাট ভূমিকা রাখে। অনেকেই ফায়াজের মতো জীবন দিয়েছে, আর অনেক ফায়াজ এই ফায়াজের মতো অনেক ফায়াজ আসলে তারা কারাবরণ করেছে, তারা রিমান্ডে গিয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছে থানা পুলিশ বা ডিবি পুলিশের কার্যালয়ে। তো আসলে এই শিক্ষার্থীদের চাওয়া নিশ্চয়ই, এই ফায়াজের সাথে আমি যখন এই সাক্ষাৎকার নেওয়ার আগে কথা বলছিলাম, তারাও বলছিল যে এই যে তাদের যে ত্যাগ তিতিক্ষা, ভবিষ্যৎ বাংলাদেশ সরকার এখন যারা আছে, দায়িত্বে যারা আছে, এই ত্যাগ তিতিক্ষার এবং তাদের যে আদর্শ, তাদের যে ইচ্ছা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অবশ্যই মাথায় রেখে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।